আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো এবং তোমরা যে এই সময়টাতে অনেক পড়াশোনা করছো। তো আজকে মূলত অপরিচিত গল্পটা নিয়ে আর কি চরিত্র বিশ্লেষণ করব, যে এখানে কি কি চরিত্র আছে, চরিত্রগুলোর কাজ কি কি বা ওরা কি কি করছিল। তো এই কি সবকিছুই থাকছে এই ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ইফেক্টিভ হবে, কারণ হলো যে এভাবে পড়াইলে আসলে মানে অ্যাডমিশন টাইপের কোশ্চেনগুলো এখানে সলভ হয়ে যাচ্ছে। যদিও এগুলো এক কথাই প্রশ্নের মতো, তবে যদি তুমি এগুলো ভালো মতো দেখো তাহলে ইনশাল্লাহ এগুলো থেকে একটা না হয় দুটা কম পাবা। তো এই জন্য তোমার ভিডিওটা ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো প্রথমত অপরিচিতা গল্প নিয়ে আলোচনা করতে গেলে এটার যে মূল যে থিমটা আর কি, মানে মূল উপজীব্য বিষয় অথবা মূল বাণী অথবা উপজীব্য বিষয় যেটা, এটা হলো যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। হ্যাঁ, তো তোমার কোশ্চিনে আসতে পারে যে এটার মূল বাণী বা মূল উপজীব্য বিষয় কোনটা। তোমাদের জানা থাকে যে এটা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। আমরা এই জিনিসগুলো অনেকেই জানি না বা গল্প পড়ি ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো স্কিপ করি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাডমিশনে অনেক পারতেছি না, অ্যাডমিশনে পুরো বই পড়ে গেছি, পুরো গল্প পড়ে গেছি, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারতেছি না। কারণ যে আমরা এই টাইপের কোশ্চেনগুলো কখনো দেখি নাই বা অ্যানালাইজ করি নাই। তো প্রথমত এটা রচনার উৎস আমি বলতেছি, এর আগে আর দুটো টপিক আমার বলা উচিত, সেটা হলো এই গল্পটা উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষ, উত্তম পুরুষ, এই জিনিসটা তোমরা লিখে রাখো, খাতায় নোট করো। উত্তম পুরুষ, উত্তম পুরুষের জবানিতে এইটা লেখা, এবং এই গল্পটা লেখা হয়েছে পুরোপুরি সাধু ভাষায়। সাধু ভাষায়। এই দুটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, বুঝা গেছে? তো এই দুটা প্রশ্ন এই জন্য আমি আগে বলে দিলাম, কারণ আমার লাস্টে বলতে হয়তো মনে নাও থাকতে পারে। এই জন্য আগে দেখো যে এটা প্রথমত উত্তম পুরুষের জবানিতে লেখা এবং এটা হচ্ছে সাধু ভাষায় লেখা, ঠিক আছে? আর এবার আসলে রচনার উৎসতে অপরিচিতা গল্পটা, অপরিচিতা প্রথম প্রকাশিত হয় এই যে তোমার প্রমোদ চৌধুরী, হাইলাইট করে দেখো, প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায়। তোমার দেওয়া থাকতে পারে যে কোন পত্রিকায় এই গল্পটা প্রথম প্রকাশিত হয়, তুমি তখন অ্যান্সার দিবা যে সবুজ পত্র পত্রিকায়। আর তোমাকে যদি বলা হয় যে সবুজ পত্র পত্রিকাটার ধরন কিরকম ছিল, আমরা যেরকম প্রথম আলো পাই, দৈনিক একটা পত্রিকা পাই, তো এইরকম আসলে ডেইলি না, সবুজ পত্র পত্রিকাটা মাসিক, মানে মাসে একটা করে আসে আর কি, প্রতি মাসে একটা করে। তো এটা তোমাকে অবশ্যই জানতে হবে। আর এর সম্পাদক হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরী। হ্যাঁ, তো প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় তোমার 1321 বঙ্গাব্দে, 1321 বঙ্গাব্দের 1419, মানে এই 1419 হচ্ছে ইংরেজি সাল, এর কার্তিক সংখ্যায় এটা প্রকাশ পায়, ঠিক আছে? আর এই গল্পটা প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তকে। রবীন্দ্রনাথের গল্প সপ্তক নামে একটা এই গ্রন্থ আছে, ওইটাতে আর কি এই গ্রন্থভুক্ত হয়। তারপরে ওইটা থেকে পরে কি হয়েছে জানি না, পরে আবার এই গল্প গুচ্ছের তৃতীয় খণ্ডে, মানে লাস্ট খণ্ড হয়তো বা এটা, গল্প গুচ্ছের তৃতীয় খণ্ডে ই হয়, মানে ওটা থেকে এটাতে এসে আবার গ্রন্থভুক্ত হয়। তোমাকে এই দুইটা মাস্ট বি জানতে হবে, যে প্রথমত এটা প্রথমে কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হয় এবং সর্বশেষ কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ ছিল এই গল্প গুচ্ছের তৃতীয় খণ্ডে, যা 1947 সালে হয়েছে আর কি। এই ঘটনাটা ঘটছে 1947 সালে, গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে ওকে স্থান দেওয়া হয়েছে। তো এরপরে আসলে যেহেতু অনেকগুলা চরিত্র নিয়ে গল্পটা বানানো হয়েছে, তো আমাদের যেই মেইন যেটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা নিয়ে একটু আলোচনা করি এবং ওটা থেকে কি প্রশ্ন হতে পারে এই জিনিসগুলো একটু দেখে আসি। এখানে গুরুত্বপূর্ণ চরিত্র, যে গুরুত্বপূর্ণ চরিত্র, এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে আছে আমাদের নায়ক অনুপম, মানে গল্পের যে নায়ক আর কি, অনুপম। তো অনুপমই মূলত প্রথমত গল্পের কথক এবং গল্পের প্রধান চরিত্র। পরীক্ষায় এভাবে আসতে পারে যে গল্পের প্রধান চরিত্র কোনটি এবং গল্পের কথক কে। এই দুইটা প্রশ্ন একই ধাঁচের। তো এই তোমাকে যে এইটা জানতে হবে অবশ্যই, কথক অনুপম এবং গল্পের প্রধান চরিত্র অনুপম। আর অনুপমের মূলত বিয়ের সময় বয়স ছিল 23 বছর। এইটা ভাইয়া মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বয়সটা আসে। অনুপমের বিয়ের সময় বয়স
23 বছর, মানে যখন ওই যে ঝামেলাটা হয়েছিল আর কি, কল্যাণীর সাথে দেখতে গিয়ে স্বর্ণ নিয়ে যে ইটা হয়েছিল মনমালিন্যতা, ওইটা হচ্ছে 23 বছর বয়সে করছিল, মানে ওর বিয়ের সময় বয়স ছিল 23, আর বর্তমান বয়স হচ্ছে 27 বছর। হ্যাঁ, আরেকটা ঘটনা এখানে, যে ট্রেনে যখন দেখা হয় কল্যাণীর সাথে, ট্রেনে ট্রেনে যখন কল্যাণীর সাথে দেখা হয় তখন অনুপমের বয়স ছিল 24 থেকে 25 বছর বছর বুঝছো তো? ট্রেনে যখন দেখা হয় তখন 24 থেকে 25 বছর, এটা মনে রাখবা, মাথায় রাখবা এইটুকু, 24 থেকে 25 বছর। আর বিয়ের সময় বয়স ছিল 23 বছর, আর বর্তমান বয়স হচ্ছে কি 27। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখো, নিষ্ফল জীবন। এখানে এই নিষ্ফল জীবন বোঝাতে অনুপম ব্যবহার করছে একটা কথা, সেটা হচ্ছে যে ফলের মতো গুটি। কিছু কিছু ফল ফলার আগে হচ্ছে ফুলে একটা গুটি হয়, হ্যাঁ, ফলের মতো। তো ওই ওই কথাটাই ও বলছে যে ওর মতো নাকি, মানে ওর যে নিষ্ফল জীবন ওইটাকে হচ্ছে যে ফলের গুটির সাথে তুলনা করছে আর কি। তো এটা হচ্ছে কথা। আর এই ফলের মতো গুটি, এটা হচ্ছে একটা উপমা। হ্যাঁ, তো তোমাকে যদি বলে যে এটা কি, এটা কোন ধরনের কথা, তখন তুমি বলবা যে এটা হচ্ছে উপমা। ঠিক আছে, তারপরে আসো বিবাহ যাত্রার, যে ওরা যে মানে যানবাহন নিয়ে যাইতেছিল আর কি বিবাহ মানে করতে, তো ওখানে হচ্ছে অনুপমের বিবাহ যাত্রার পাথেয় ছিল এই যে মত্ত হস্তি। ঠিক আছে, মত্ত হস্তি। হ্যাঁ, তো এই জিনিসটা তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে কি নিয়ে যাত্রা শুরু করছিল তারা, মত্ত হস্তি নিয়ে। এছাড়া তো বিয়ের ব্যান্ড সাথে তো ছিলই। পরে আসো যে এখানে আরেকটা কথা বলছে, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। এই গলার স্বরটা শুনছিল মেবি ওই কল্যাণীর। হ্যাঁ, তো এই জন্যই অনুপম এই উক্তিটা করছে। যদি উক্তি থেকে প্রশ্ন আসে যে চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এই উক্তিটি কে করেছে, তাহলে তুমি নিঃসন্দেহে অ্যান্সার করে আসবা অনুপম, কারণ অনুপমই হচ্ছে এই উক্তিটা করেছিল, আর ওর গলার স্বরটা এই অনুপমের কাছে ভালো লাগছিল, এই জন্যই ও এই কথাটা বলছিল। তারপরে আসো, অনুপমের জীবনটা বড় নয়। ঠিক আছে, কিসের দিক দিয়ে? তোমাকে যদি প্রশ্ন করে যে অনুপমের জীবনটা বড় নয় কোন দিক দিয়ে, হ্যাঁ, তো দৈর্ঘ্য, প্রস্থ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো দেওয়া থাকতে পারে, ওটাই থাকবে, বিষয়টা এমন না। তো তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে দৈর্ঘ্য ও প্রস্থের দিক দিয়ে অনুপমের জীবনটা বড় নয়। এটা কিন্তু গল্পের মধ্যে আছে কথাটা, ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসছি আর কি এটা থেকে। তারপরে দেখো, অনুপমের বাবার পেশা ছিল যেটা, অনুপমের বাবার পেশা ছিল হচ্ছে উকালতি, মানে অনুপমের বাবা ছিল উকিল। ঠিক আছে, এরপরে চলো অনুপমের মা। অনুপমের মা কিন্তু গরিব ঘরের মেয়ে। অনুপমের মা সম্পর্কে গল্পে এটুকুই বলা আছে যে অনুপমের মা হচ্ছে গরিব ঘরের মেয়ে, তার বাবা মা কি করে এই সব তো বলা নাই, যাই হোক। তো এইটুকু জানলেই চলবে যে তোমার অনুপমের মা কিরকম ফ্যামিলিতে বিলং করে আর কি, ফ্যামিলি থেকে বিলং করে। তো অনুপমের মা হচ্ছে যে গরিব ঘরের মেয়ে, তো গরিব ঘরের মেয়ে গরিব ঘর থেকে আসছে, এই আর কি। তারপরে আসো, অনুপমকে দেখলে মনে হবে, মানে অনুপম যেরকম স্বভাবের আর কি, তো ওই ক্ষেত্রে ওই কথাটা বিবেচনা করে এইটা বলা হয়েছে যে অনুপমকে দেখলে মনে হবে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তোমাকে এভাবে দিতে পারে যে গজাননের ছোট ভাই, বড় ভাই, বা এই টাইপের কথা, বা আরো কারো নাম অ্যাড করে ওখানে হচ্ছে যে দিয়ে দিল। তখন তোমার যদি জানা থাকে যে গজাননের ছোট ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে, তো তুমি নিঃসন্দেহে অ্যান্সার করতে পারো যে অনুপমকে দেখলে গজাননের ছোট ভাইয়ের মতো লাগে। আচ্ছা, এরপরে আসো অনুপমের আসল অভিভাবক। অনুপমের মা থাকলেও ওর অভিভাবক কিন্তু হচ্ছে মামা, বুঝছো? ওদের ওই যে খিটখিটে মামা, যার জন্য বিয়েটা ভাঙছে আর কি, ওই বেদক, এই মামা। তো অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসছে। এরপরে আসো, মামা হচ্ছে অনুপমের থেকে মাত্র 6 বছরের বড়, তাই এত মানে হেরান দেখায় আর কি। যাই হোক, অনুপম মানে 6 বছরের ছোট, মামার থেকে, এটা ধরো মামা, মামা, ওই মামার থেকে হচ্ছে 6 বছরের ছোট অনুপম। অনুপম, এখানে গ্যাপ 6 বছর। ঠিক আছে, অনুপম থেকে মামা হচ্ছে 6 বছরের বড়, আর মামা থেকে অনুপম 6 বছরের ছোট, এটা জেনে রাখবা। আচ্ছা, অনুপম খায় না কি? যদি প্রশ্ন করা হয় যে অনুপম কি খায় না, অপশন যদি দেওয়া হয় যে তামাক যদি থাকে, অপশন তুমি দেখতে পাও, তাহলে নিঃসন্দেহে তুমি তামাক দাগায় চলে আসবা। তামাকটুকু পর্যন্ত অনুপম খায় না, মানে একটা ভালো ছেলে, ইনোসেন্ট একটা ছেলে। তো
তো এরপরে হচ্ছে যদি তোমাকে অন্যভাবে দেয় যে অনুপম কি খায়, তখন যদি তুমি আবার কোয়েশ্চেনে তামাক দেখো, উল্টে যেন ভুলেও অ্যান্সার করে আসো না, তাহলে কিন্তু জিরো পাবা। শুধু জিরোই না, -পয়েন্ট পাবা। যাই হোক, পৃথিবীতে দেখো অনুপমের, এটা হচ্ছে অনুপম হবে, ওরকম হয়ে গেছে, মানে এটা একটু টাইপিং মিস্টেক। পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার এজেন্ট মামা। ওই ও মামার যেরকম বিহেভিয়ার বা ওরকম যেরকম হচ্ছে অন্ধবিশ্বাস করে মামাকে, তো এই ক্ষেত্রে পৃথিবীতে মানে অনুপমের ভাগ্য দেবতার এজেন্ট এই মামাকেই মনে করে। হ্যাঁ, তো এই জন্য মূলত কথাটা বলা হয়েছে যে অনুপমের পৃথিবীতে ভাগ্য দেবতার এজেন্ট তার মামা। আচ্ছা, আর অনুপমদের বাসস্থান নিয়ে যদি কথা বলি, অনুপমরা থাকে মূলত কলকাতায়। ঠিক আছে, অনুপমরা হচ্ছে কলকাতায় থাকে, এটা মনে রাখবা। আচ্ছা, অনুপমের যদি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি, তাহলে দেখবা যে অনুপম পাশ করেছে MA। ঠিক আছে, মাস্টার্স, এই আর কি। অনুপম হচ্ছে MA পাস করছে, এই ডিগ্রিটা তোমাদের জানতে হবে, কোশ্চেন দিয়ে দিতে পারে। তারপরে আসো, অনুপম মানে একটা মনে মনে একটা জিনিস ভাবে, মানে কল্পনা করে আর কি। অনুপমের কল্পনায় কল্যাণীর কপালে দেখো চন্দন আঁকা, গায়ে লাল শাড়ি এবং মুখে লজ্জার রক্তিমা, মানে মুখ লজ্জায় রক্তিম হয়ে গেছে, এরকম টাইপের একটা বিষয়। এটা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যে কল্যাণীকে যে কল্পনায় ভাবে অনুপম, ওটা দেখতে কিরকম বা ও কি কি দেখে আর কি। এই যে এরকম চন্দন আঁকা, কপালে গায়ে লাল শাড়ি এবং মুখ লজ্জায় রক্তিম, এই তিনটা বিষয় ও হচ্ছে যে লক্ষ্য করে আর কি কল্পনায়। আচ্ছা, এরপরে তথ্যগুলো দেখি একটু। এরপরে অনুপম মূলত এই বিনোদাদাকে অস্থির করে তুলতো। হ্যাঁ, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে বিনোদাদাকে অস্থির করে তুলতো। আর বিনোদার কথা ছিল মোটামুটি আশার টাইপের, মানে কম কথা বলতো আর কি। তারপরেও এই অনুপম, এই নায়ক হচ্ছে বিনোদাকে বিভিন্নভাবে অস্থির করে তুলতো আর কি। যাই হোক, এটা দেখো প্রশ্ন ভালো করে। তারপরে হচ্ছে গল্প বলা আছে যে অপমানের রং কালো। হ্যাঁ, অপমানের রং কি কালার? অপমানের রং হচ্ছে কালো। অপমানের রং কালো হওয়ারই কথা, এটা মাথায় রাখবা। তারপরে দেখো, কল্যাণীর প্রতি অনুপমের যে প্রেমের রূপ, এই রূপটা হচ্ছে তোমার চোখের জলের মতো শুভ্র। বুঝা গেছে? ও যে প্রেমের রূপ, মানে ওইটা আর কি হচ্ছে যে ওর প্রতি, কল্যাণীর প্রতি যে ও ইয়েটা দেখায়, ওই রূপটা হচ্ছে চোখের জলের মতো শুভ্র, এটা মনে রাখা। তারপরে আসো, অনুপম মাকে নিয়ে কোথায় যাচ্ছিল? তীর্থে যাচ্ছিল। ওই যে কল্যাণীর সাথে ট্রেনে দেখা হয়, ওখানে হচ্ছে কেন দেখা হয়? হঠাৎ করে দেখা হওয়ার তো কথা না, কারণ হলো এই অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল। ঠিক আছে, অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল, দ্যাটস ওয়াই দেখা হয়েছিল ট্রেনে। তারপরে আসো, এই অনুপমদের ওই ট্রেনের টিকিট ছিল হচ্ছে ফার্স্ট ক্লাসের। ঠিক আছে, মানে আমাদের দেশের ট্রেনে যেরকম আর কি ফার্স্ট ক্লাস যে টিকিটগুলো থাকে, ওরকম টাইপের টিকিট অনুপমরাও কাটছিল, ওই কামরাতে ওরা ছিল। এরপরে এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে অনুপমের টিকিট না, এটা ক্যান্সেল, অনুপমের টিকিট হবে না, এটা হচ্ছে কেটলি। তো অনুপমের হাত থেকে আসলে স্টেশনে তার ক্যামেরাটা পড়ে গেছিল। ঠিক আছে, ট্রেন ছেড়ে দেয় বাট ক্যামেরাটা ওখানে রয়ে যায়। তো এই আর কি, এইটা বারবার পরীক্ষায় আসতে দেখছি আমি, যে অনুপমের হাত থেকে স্টেশনে কি পড়ে গেছিল বা তারা কি ফেলে রেখে চলে গেছিল, এই টাইপের কোশ্চেন আর কি। তো যদি তুমি জানো যে তার হাত থেকে ক্যামেরাটা স্টেশনে পড়ে গেছিল, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, এটা হচ্ছে কথা। তারপরে দেখো, অনুপমের হাতে কিন্তু একখানা বই ছিল। তোমাকে যদি প্রশ্ন করে যে অনুপমের হাতে একখানা কি ছিল, তুমি কিন্তু না বুঝে ক্যামেরা বলে দিতে পারো, ক্যামেরা। ঠিক আছে, কিন্তু অনুপমের হাতে আসলে ক্যামেরা ছিল না, ওর হাতে ছিল বই। ওর হাতে ছিল বই, আর ক্যামেরাটা হচ্ছে স্টেশনে ভুলবশত পড়ে গেছিল, কিন্তু ওটা নেওয়া হয় নাই, ততক্ষণ ট্রেন ছেড়ে দেয়। আচ্ছা, এরপরের বিষয়বস্তুতে আসো। এখন আলোচনা করবো হচ্ছে কল্যাণীকে নিয়ে, মানে গল্পের যে নায়িকা তাকে নিয়ে। কল্যাণীর হচ্ছে যদি ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বলতে যাই, তাহলে এর গতিটা হচ্ছে, মানে যে স্বাভাবিক একটা গতি থাকা মানুষের যে উচ্ছৃঙ্খল না কি টাইপের আর কি, তো এইটা সম্পর্কে বোঝাচ্ছে এখানে যে গতিটা ছিল অনেক সহজ। ঠিক আছে, গতিটা ছিল অনেক সহজ এবং সৌন্দর্যে ও সুচিতায় ছিল সে অনেক অপূর্ব। বুঝছো, অপূর্ব। আর এখানে তার গতি ছিল সহজ এবং তার দীপ্তি, মেয়ে মানুষ তো এই জন্য আর কি, তার দীপ্তিটা ছিল হচ্ছে যে নির্মল টাইপের।
যেহেতু মেয়ে মানুষ, তো এই জন্য আর কি শান্তশিষ্ট স্বভাবের নির্মল। তারপরে হচ্ছে তার বিয়ের বয়স, মানে যে যখন বিয়েটা সংঘটিত হতে যাচ্ছিল তখন তার বিয়ের সময় বয়স ছিল 15 বছর, এবং যখন ট্রেনে দেখা হয়, এখানে লিখি ট্রেনে দেখা হয়, তখন এই 1-2 বছর পরে আর কি ওই ট্রেনের ঘটনাটা ঘটছিল, দেখা হয়েছিল, তখন আর কি 16 থেকে 17 বছর, মানে 16-17 বছরের আর কি ছিল বয়স। তারপরে আর বর্তমান বয়স যদি বলে, কোশ্চেন তোমাকে যদি বলে যে অপরিচিত সরি কল্যাণীর বর্তমান বয়স কত, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করে দিবা 19। এটা ভাবার চিন্তার কিছু নেই, বর্তমান বয়স 19, বিয়ের সময় বয়স ছিল 15, এবং ট্রেনে যখন দেখা হয় তখন বয়স ছিল 16 থেকে 17 বছরের মধ্যে। ঠিক আছে, এরপরে আসো অনুপম। অনুপম হচ্ছে যে কল্যাণীর কণ্ঠস্বরকে তুলনা করছে গানের সঙ্গে, মানে তার এত ভালো লাগছে যে তার কণ্ঠস্বরকে গানের সাথে মিলাই ফেলছে, তার কণ্ঠ নাকি গানের মতো আর কি, মানে এত সুন্দর। তো এটা মনে রাখবা যে তার কণ্ঠস্বরকে অনুপম কার সাথে তুলনা করছে, এটা যদি কোশ্চিন আসে তখন অ্যান্সার করবা গানের সঙ্গে। ঠিক আছে, এরপরে আসো কল্যাণীরা কল্যাণীরা কিন্তু নতুন ভাবে এক জায়গায় গিয়ে বাস শুরু করে। ঠিক আছে, বসবাস করতে শুরু করে, কল্যাণীরা নতুন ভাবে বসবাস শুরু করে পশ্চিমে গিয়ে। হ্যাঁ, পশ্চিমে গিয়ে বসবাস করে। আপাতত এইটুকু জানো, পরের স্লাইডে গিয়ে আমি বলতেছি কেন পশ্চিমে গেছিল, ওখানে আলোচনা করলে বিষয়টা ভালো হবে। তো আপাতত এইটুকুই জানো, কল্যাণী নতুন ভাবে বসবাস শুরু করে পশ্চিমে গিয়ে। হ্যাঁ, পশ্চিমে গিয়ে মনে রাখবা। এরপরে আসো, এখানে একটা জিনিস দেখো, কল্যাণীর যে বিয়ের বয়স হয়ে যাইতেছে, এই বিষয়টা তার বাবা কিন্তু সবুর করতেছে। হ্যাঁ, এই বিষয়টা তার বাবা সবুর করতেছে, মানে অত মাথা ব্যথা নাই তার, কিন্তু কল্যাণীর বয়স সবুর করছে না। কারণ হচ্ছে মেয়ে মানুষ তো, এটা অনেক আগের কথা, তো এই জন্য হচ্ছে যে তখন তো মানে এরকমটা এই যে আর কি বিয়ে বেশি দিয়ে দিল। তো এই কারণে হলো এখানে বলা হয়েছে যে কল্যাণীর বাবা সবুর করছে কিন্তু কল্যাণীর বয়স সবুর করছে না। তো এটা মনে রাখবা যে কি সবুর করছে না, যদি এভাবে প্রশ্ন আসে তখন তোমরা অ্যান্সার করবা যে কল্যাণীর বয়স সবুর করছে না। ঠিক আছে, ওকে। তো এরপরে আসো, কল্যাণী ছিল মানে সেকেন্ড ক্লাস গাড়িতে, ওই যে যখন ট্রেনে উঠছিল তখন আর কি ওরা হচ্ছে সেকেন্ড ক্লাস গাড়ি থেকে নেমে মানে উঠছে, ওইটা মনে রাখবো যে সেকেন্ড ক্লাস গাড়িতে ছিল। আর এরপরে আসো, কুলিদের হাত থেকে বিছানাপত্র টানিয়ে লইল কল্যাণী। ও কুলিদের আসলে ওভাবে জিনিসপত্র দিতে চায় নাই, এই জন্য যা বিছানাপত্র ছিল সবকিছু ওই কুলিদের হাত থেকে কল্যাণী টেনে হিচড়ে নিয়ে নিছে। ঠিক আছে, এটা মনে রাখবা যে কুলিদের হাত থেকে বিছানাপত্র টেনে নাই হচ্ছে কল্যাণী। ঠিক আছে, এরপরে আসো, কল্যাণীর সাথে তোমার যদি এভাবে প্রশ্ন করে যে কল্যাণীর সাথে কয়টি ছোট ছোট মেয়ে ছিল, এখানে হচ্ছে 2 থেকে 3টি। ঠিক আছে, 2 থেকে 3টি, এভাবে অ্যান্সার করবা যে 2 থেকে 3টি ছোট ছোট মেয়ে ছিল। আচ্ছা, মেয়েরা কল্যাণীর মুখে গল্পটি শুনেছিল, ওই যে সেই ওর মানে বিয়ের গল্প আর কি, তো ওই গল্পটা শুনেছিল তোমার 20 থেকে 25 বার। এই বারটা মনে রাখবা যে 20 থেকে 25 বার তার মুখ থেকে গল্পটা শুনেছিল, বুঝছো? আচ্ছা, এরপরে আসো, কল্যাণী খাবার চেয়েছিল আর কি, মানে যে যা জিনিসগুলো বিক্রি করে ট্রেনের মধ্যে, তো ওদের থেকে আর কি ডাক দিয়ে মানে খাবার চেয়েছিল। ওই খাবারটার নাম হচ্ছে চানা মুট, বুঝছো? ইন্ডিয়াতে এটাকে চানা মুট বলে আর কি, আমাদের দেশে একটা বলে হয়তো। যাই হোক, ওখানে যেটা বলে ওটা ইম্পর্টেন্ট, মানে আমাদের অ্যান্সার করতে দুটো লাগবে। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে চানা মাঝখানে হাইফেন মুট, আমি এখানে হাইফেন দিতে ভুলে গেছি, চানা মুট। তো এই চানামুট, এই হচ্ছে জিনিসটা মনে রাখবা যে চানামুট খেতে চাইছিল এবং খাচ্ছিল। তারপরে কল্যাণী যখন ট্রেন থামে তখন কল্যাণী কোন স্টেশনে নামিল, তখন তুমি অ্যান্সার করবা কানপুর। কানপুর স্টেশনে কল্যাণী নেমে গেছিল, বুঝছো? আচ্ছা, তারপরে কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু, এই শম্ভুনাথ বাবু হচ্ছে কানপুরের ডাক্তার, মানে শম্ভুনাথ বাবু কিন্তু একজন পেশায় ডাক্তার, আর উনি হচ্ছে কানপুরে চিকিৎসা দিয়ে থাকে আর কি। তো এই ছিল কল্যাণী নিয়ে মোটামুটি কথাবার্তা। এরপরে চলো পরের স্লাইডে যাই। এখানে মূলত এই পিশাচকে নিয়ে আলোচনা করা হয়েছে। আমি একে পিশাচ বলতেছি, কিছু মনে করো না, কারণ এই জন্য বিয়েটা খানছে অনুপমের মামা। তো এই মামার এতটা লোকটা খারাপ যে এর অস্থি মজ্জায় জড়িত ছিল টাকার প্রতি একটা আসক্তি। হ্যাঁ, মানে কিরকম লোক যে ওর অস্থি মজ্জায় পর্যন্ত টাকার প্রতি একটা আসক্তি ছিল। এই হচ্ছে মূলত মেইন কথা একে নিয়ে। তারপরে আসো, মামা সমস্ত সংসারটাকে শুষিয়া লইয়াছেন এই ফলগুল বালির মতো। হ্যাঁ, ফলগু হলো একটা অন্তঃসলিলার নদী,
সলিলা, অন্তঃসলিলা নদী। এটা ভারতের গয়া রাজ্যের একটা মানে নদী। ওইটা আর কি ওই যে চোলাবালির মতো আর কি, বুঝছো, মানে পানি থাকে না আর কি, শুষে নাই, হঠাৎ করে পানি শুষে নাই, মানে ভেতরে নিয়ে নেয় পানি। তো ওরকম আর কি, ও পুরা সংসারটাকে মামা মামা হচ্ছে পুরা সংসারটাকে একদম শুষিয়ে লইয়াছেন ফল্গুর বালির মতো। এই অন্তঃসলীলা নদীর সাথে ওকে তুলনা করা হয়েছে, যে গয়া রাজ্যের যে নদীটা আছে ওই নদীটাকে আর কি এইরকম ফল্গু নদী। তো ওই ফল্গু নদীর বালি ওরকম শুষে নেয় সবকিছু। তারপরে আসো যে কাকে না খুঁড়লে এই গন্ডুস রস পাবার জো নাই। এটা হচ্ছে মামাকে মামাকে না করলে এগুলো রস পাবারও জো নাই। এটা অবশ্যই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তারপরে এখানে আসলে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো এই মামা টাকা পছন্দ করে, হ্যাঁ টাকা বেশি পছন্দ করে, কিন্তু ধনীর কন্যা পছন্দ করে না। কারণ হলো ও যদি ধনীর কন্যাকে মানে বিয়ে করে নিয়ে আসে ওর ভাগিনার বউ হিসাবে, তাহলে দেখা যাবে যে ধনীর কন্যাকে তো কখনো ধমক দিতে পারবে না বা কিছু ডিমান্ড করতে পারবে না, তাদের নিচে থাকতে হবে। তো এই জন্য মূলত এ হচ্ছে ধনীর কন্যাকে কখনো পছন্দ করে নাই। এই জন্য অনুপমকে কখনো ধনীর কন্যার সাথে বিয়ে দিতে রাজিও হয় নাই। এই জন্য ওকে মধ্যবিত্ত পরিবারে নিয়ে গেছিল, এবং নিয়ে গিয়ে যে দেখছো যে বিয়ে বাড়িতে স্বর্ণ মানে কেমন আসল নাকি নকল এগুলো যাচ করতেছে, মানে এত নিকৃষ্ট একটা মানুষ। এই জন্য হচ্ছে যে মানে গরিবের উপরে বা মধ্যবিত্তের উপরে যেন জোর খাটাইতে পারে, কথাবার্তা বলতে পারে, এই ক্ষেত্রে ও হচ্ছে ওই মধ্যবিত্ত পরিবার বা গরিব পরিবারের মেয়েদেরকে টার্গেট করছে আর কি। ধনী কন্যা এই জন্য এর পছন্দ নয়। আচ্ছা এরপরে আসো, এরপরে হচ্ছে মামার কাছে কলিকাতার বাহিরটা মূলত এই আন্দামান দ্বীপের মতো লাগে, যে আন্ডা হয়ে গেছে এখানে লেখা, আন্দামান হবে এটা, যাই হোক। তো আন্দামান দ্বীপের মতো লাগে আর কি, মানে কলকাতার বাহিরটা, ভেতরটা কেমন লাগবে ওটা গল্পে উল্টো আছে, কিন্তু এই হচ্ছে যে আন্দামান দ্বীপের মতো লাগে কলকাতার বাহিরের দিকটা আর কি, বাহিরটা বা হিটটা, হ্যাঁ কলকাতার বাহিরটা আসলে আন্দামান দ্বীপের মতো লাগে। আর এই পাবলিক একটা কাজ করছে, যে বিশেষ কাজে মামা গিয়েছিল কোন্নগর। এখন এটা যে কি কাজ এটা তো গল্পে উল্লেখ নাই, তো এটা তোমাকে অবশ্যই জানতে হবে যে ও বিশেষ কাজে কোথায় গিয়েছিল। এভাবে কোশ্চেন আসতে পারে এবং আসছেও। তো তুমি অ্যান্সার করবা কোন্নগর, ও বিশেষ কাজে হচ্ছে কোন্নগরে গিয়েছিল। আচ্ছা এরপরে আসো, মামা বসা তক্তপোষে, হ্যাঁ এই তক্তপোষ ওই বিয়ে বাড়িতে ছিল, ওই বিয়ে বাড়িতে হচ্ছে যে মামা ওখানে তক্তপোষের উপরে বসেছিল। এই প্রশ্নটাও মাথায় রাখবা, এটাও আসতে পারে। এরপরে আসো, মামা গহনার ফর্দ টুকিলেন। তুমি এটা দেখে রাখবা, এটা হয়তো বা না আসতে পারে, বাট এটা দেখো, মামা গহনার ফর্দ টুকিলেন নোট বইয়ে, হ্যাঁ কোথায় টুকে রাখছিল? নোট বইয়ে, খাতা কলম মানে ইয়েতে না, একটা নোট বইয়ে টুকে রাখছিল গহনার যে ফর্দটা ওইটা আর কি। তারপরে এখানে একটা আরেকটা কথা চমৎকার, সেটা হলো দেখো, মামার নিষেধ এবং মায়ের আজ্ঞা ঠেলিয়া অনুপম কানপুরে আসে। ঠিক আছে, যদি বলে যে কার আজ্ঞা, তখন অ্যান্সার করবো মায়ের আজ্ঞা। যদি বলে কার নিষেধ, তো মামার নিষেধ। ঠিক আছে, এবং যদি এখানে বলা হয় যে এদের কি আসলে মানে কেন মানে অনুপম কার 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 হচ্ছে যে আদেশ নিজে জমা না করে কানপুরে আসছিল, তখন তুমি অ্যান্সার করবা যে মামার নিষেধ এবং মায়ের আজ্ঞা ঠেলিয়া অনুপম কানপুরে আসে। এবং এটাও দিতে পারে যে মামার নিষেধ এবং মায়ের আজ্ঞা ঠেলিয়া অনুপম কোথায় আসিয়াছিল, তো তুমি অ্যান্সার করবা যে কানপুরে আসিয়াছিল। ওকে, এরপরে আসো, এই মামার মানে ভণ্ড হইলে একটা সীমা থাকা দরকার। এ দেখো এই ব্যাপক করছে কি, মানে নিজেকে হচ্ছে অসামান্য, নিজেকে অসামান্য চতুর বলিয়া এই অভিমান করে। ঠিক আছে, নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকে এই ব্যাপকটা মামা। ঠিক আছে, মামা হচ্ছে নিজেকে অসামান্য চতুর দাবি করে আর কি, চতুর বলে আবার অভিমান করে, অভিমান। তো এই জিনিসগুলা ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবা। আচ্ছা এরপরে স্লাইড আসি। এরপরে হচ্ছে যে আমাদের গল্পের যে নায়িকার হচ্ছে বাবা আর কি, মানে শম্ভুনাথ সেন নিয়ে কথা বলতে কিছু। এখান থেকে মোটামুটি ভালো কথা আছে, এগুলা মনে রাখতে হবে। আচ্ছা প্রথমে যে কথাটা আসলো সেটা হচ্ছে যে শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার। শম্ভুনাথ সেন পেশায় একজন কি ডাক্তার, তো এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা, পেশায় ডাক্তার ছিল। আর অনুপমের বাবা ছিল হচ্ছে উকিল, ওকালতি তার পেশা ছিল, তার পেশা ডাক্তারই নয়, কিন্তু শম্ভুনাথ সেনের পেশা হচ্ছে ডাক্তার। ওকে, আচ্ছা
এই যে তোমাকে তখন বলছিলাম যে পশ্চিমে গিয়ে তারা বসবাস শুরু করছে, কেন জানো? যে বংশ মর্যাদা রক্ষা করার জন্য। তারা মূলত পশ্চিমে গেছিল হচ্ছে যে বংশ মর্যাদা ধরে রাখার জন্য এবং রক্ষা করার জন্য। আচ্ছা, এই ছিল কথা এটা নিয়ে। এরপরে আসো, এই শম্ভুনাথের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে যদি একটু আলোচনা করা হয়, তো এই যে এখানে বলা আছে যে লোকটা নিতান্ত নির্জীব টাইপের, লোকটা নিতান্ত নির্জীব এবং হচ্ছে যে একেবারে তেজ নাই, মানে সাদা মাটা টাইপের একটা মানুষ। এই জন্য এই কথা বলা হয়েছে যে লোকটা নিতান্ত নির্জীব এবং একেবারে তেজ নাই। এই উক্তিটি শম্ভুনাথ সম্পর্কে করা হয়েছে, এটা মাথায় রাখবা। এটা পরীক্ষা দিয়ে বলতে পারে যে উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে। তখন ভাইবো না যে ওই যে অনুপম নির্জীব তাই বলে যে ও এটা বিষয়টা এমন না, এটা হচ্ছে শম্ভুনাথ সেনের একটা ক্যারেক্টারিস্টিক্স। তো তারপরে আসো, এখানে একটা উক্তি সম্পর্কে একটা কোশ্চেন করা হয়েছে, সেটা হলো ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। এই কথাটা বলছিল শম্ভুনাথ, কারণ ওরা মানে তার মেয়ের বিয়েতে হচ্ছে যে ওরা গিয়ে ওরকম ফাইজলামি করছে, তো মানে সোনা দানা নিয়ে আসলে করতেছে, বাড়াবাড়ি করতেছিল যে আসলে আসল না নকল। তো এগুলোর ক্ষেত্রে আসলে শম্ভুনাথকে অনেক খারাপ লাগছে, আঘাত পেয়েছে। তো এই কারণেই ও রেগে গিয়ে বিষয়টা বলছিল যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। ঠিক আছে, এইটা একটা মানে কি বলবো 100% গ্যারান্টি দিয়ে বলতেছে, এটা কোনো না কোনো ভার্সিটি পরীক্ষায় আসবে। তারপরে আসো, এখানে শম্ভুনাথ কিন্তু ওদেরকে না বিশ্বাস করলেও শম্ভুনাথ একটা মানুষকে বিশ্বাস করতো, এটা হচ্ছে হরিশ। হ্যাঁ, যে হরিশ, যে বন্ধুটা আর কি, অনুপমের যে বন্ধু হরিশ, এই হরিশকে কিন্তু শম্ভুনাথ বিশ্বাস করতো, কারণ হরিশই মূলত হচ্ছে প্রথমে মেয়ে দেখে গিয়ে বিয়েটা ঠিক করছিল। তো এই কারণে আসলে ওই শম্ভুনাথ হরিশকে বিশ্বাস করে। আর হরিশ যেহেতু কানপুরে কাজ করে, কানপুরে থাকে, তো এই ক্ষেত্রে শম্ভুনাথ মোটামুটি হরিশকে চেনে, এই কারণেই মূলত হরিশকে বিশ্বাস করে। তারপরে আসো, এই শম্ভুনাথ সেন অনুপমকে দেখে মূলত বিয়ের 3 দিন আগে, হ্যাঁ বিয়ের 3 দিন পূর্বে মূলত অনুপমকে শম্ভুনাথ সেন দেখছে। এটা মাথায় রাখবা, কোশ্চেনে যদি আসে ভাই বলে যে কতদিন আগে বা কখন তোমার হচ্ছে অনুপমকে শম্ভুনাথ সেন দেখে, তাহলে তুমি অ্যান্সার করবা যে 3 দিন আগে। বুঝা গেছে? 3 দিন আগে। আচ্ছা, এরপরে হলো 40-এর এপার বা ওপার হচ্ছে এর বয়স। এই শম্ভুনাথ সেন এই ব্যক্তিটার বয়স 40-এর এপার বা ওপার। হ্যাঁ, তো এটা হচ্ছে 40-এর কোঠা আর কি, 40-এর কোঠার কথা বলা হয়েছে, মানে ধরো যে 40 থেকে এই 49 পর্যন্ত আর কি, মানে 39 ধরলেও সমস্যা নেই, এখানে 39 থেকে 49 পর্যন্ত আর কি। তো যাই হোক, আমি 40 থেকে মনে করি যে এখানে এটা তোমার এমসিকিউ এ দেওয়া আছে যে কত থেকে কত। তো এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে তার বয়স কত ছিল, এই জিনিসটা সম্পর্কে অবশ্যই তোমাকে জানতে হবে। কারণ হলো এটা থেকে আমি প্রশ্ন আসা দেখছি, আমি একটা হচ্ছে দেখছি প্রশ্ন আগে খেয়াল করছিলাম বিষয়টা। তারপরে আসো, এখানে একটা জিনিস দেখো, বরপক্ষকে অভিষিক্ত করেছিল উকিল বন্ধু। হ্যাঁ, এই উকিল বন্ধুটা কিন্তু শম্ভুনাথ সেনেরই উকিল বন্ধু। হ্যাঁ, শম্ভুনাথের বন্ধু এই উকিল শম্ভুনাথের বন্ধুটাই কিন্তু উকিল। তো এটা আসলে মনে রাখতে হবে, এই হচ্ছে বরপক্ষকে মোটামুটি অভিষিক্ত করছিল। হ্যাঁ, তারপরে আসলে লাস্ট প্রশ্ন যেটা শম্ভুনাথ সেন থেকে, সেটা হলো শম্ভুনাথ গহনা আনিলেন গামছায় বাঁধিয়া। তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে শম্ভুনাথ কিসে করে গহনাগুলো আনছিল, তখন তুমি অ্যান্সার করবা যে গামছায় বেঁধে, মানে গামছায় বাঁধিয়ে। যেহেতু সাধু ভাষায় গল্পটা লেখা আছে, এই জন্য এভাবে অ্যান্সার আসছে যে গামছায় বাঁধিয়ে। বুঝছো? এরপরে চলো পরের স্লাইডে। এখানে হচ্ছে ইন্টারেস্টিং টপিক, মানে ইন্টারেস্টিং ক্যারেক্টার, সেটা হচ্ছে যে হরিশ। এই হরিশ হচ্ছে, দেখো এখান থেকে কিছু কি কোয়েশ্চেন আসতে পারে। পাত্রী কে ঠিক করে? পাত্রী ঠিক করে মূলত হরিশ। হরিশ হচ্ছে পাত্রীটা ঠিক করছিল, কানপুরে যদি থাকে তো ওই জন্য আর কি কোর্সটা পাইছিল। তারপরে দেখো হরিশ কাজ করে হচ্ছে কানপুরে। এটা মনে রাখবা, হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। এরপর হরিশ সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো আসর জমাতে অদ্বিতীয় হলো হরিশ। আসর জমাতে হরিশ কিন্তু একদম অদ্বিতীয়। ঠিক আছে, আর এটা তো যেহেতু কাজ করে কানপুরে, দ্যাটস ওয়াই ও কানপুরেই থাকবে, ও কানপুরেই থাকে, এই হলো কথা। হরিশ থাকে হচ্ছে কানপুরে। কোশ্চেন যদি আসে কোথায় থাকে, তো অ্যান্সার করবা কানপুর। তারপরে আসো, হরিশ হচ্ছে মানুষটা রসিক।
এই রসিক হওয়ার কারণে কিন্তু ও আসর জমাতে অদ্বিতীয়, বুঝছো? এই রসিক মানুষেরাই মূলত বেশি ফান টান করে আর কি। তো এই জন্য মূলত ওরা হচ্ছে ভালো ফানি কথাগুলো বলতে পারে আর মজার গল্প করতে পারে। তো এই জন্য মূলত একে বলা হয়েছে যে আসর জমাতে অদ্বিতীয়। আর এর মূল কারণই হচ্ছে ও মানুষটা অনেক রসিক। আচ্ছা ঠিক আছে, হরিশের টপিক এখানে ক্লোজ। এরপরে যায় বিনুদা। তো বিনুদা হচ্ছে যে অনুপমের পিসতুতু ভাই। এই পিসতুতু ভাইটা হলো ফুফাতো ভাই, ফুফাতো ভাই, বুঝা গেল? পিসতুতু ভাইটা হচ্ছে ফুফাতো ভাই, অনুপমের হলো পিসতুতু ভাই হচ্ছে বিনুদা, ঠিক আছে? তো ওই কন্যাকে হচ্ছে আশীর্বাদ করতে যায় মূলত বিনুদা। এটা তোমার মাথায় রাখবে, আমি হাইলাইট করে রাখছি এই জন্য যেন তোমরা বুঝতে পারো। কন্যাকে আশীর্বাদ করতে যায় বিনুদা। আচ্ছা, এই বিনুদার ভাষা হচ্ছে অত্যন্ত আর্ট, বুঝছো? মানে অনেক শর্টকাটে কথাবার্তা বলে। আমরা যেরকম মানে বিস্তারিত বলতেছি যে এরকম চমৎকার, এই যে দেখো এখানে বলা আছে চমৎকারকে বিনুদা বলতে চলন সই। হ্যাঁ, তোমাকে এটা মাথায় রাখতে হবে দুটো জিনিস। সেটা হলো বেনুদার ভাষা হচ্ছে অত্যন্ত আর্ট এবং ও চমৎকারকে চলনসই বলে অভিহিত করে, ঠিক আছে? চলনসই মানে বলে সবসময় চমৎকারকে চলনসই বলে। আমরা তো মূলত চমৎকারকে চমৎকারই বলে থাকি, আর ও চলনসই বলে। তো এরকম বড় বড় ওয়ার্ডকে ও হচ্ছে শর্টকাট করে একটা মানে কথা বলে আর কি। তো এই জন্য বলা হয়েছে যে এর ভাষা অত্যন্ত আর্ট। হ্যাঁ, আর আশীর্বাদ করতে মূলত এই বিনোদায় গেছিল, বুঝছো? তো এই কয়টা প্রশ্ন মূলত বিনোদ থেকে আসতে দেখছি। ইনশাল্লাহ এবারও যদি দেয় তো এই কয়টা থেকে দিবে হয়তো। আচ্ছা, এরপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো হচ্ছে তোমাকে দেখতে হবে। মানে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট কোনো ভার্সিটিতে দিয়ে দিতে পারে। রাজশাহী ভার্সিটিতে দেওয়া দেখছি আমি এগুলা। আচ্ছা, উপকরণ সম্পর্কে যদি বলি আমি, এখানে তামাক, গোলগুড়ি, হুকা আছে। তো তোমাকে কোশ্চিন এইভাবে বলবে যে এই তামাক, ধরো তামাক, তামাকটা তামাক, ঠিক আছে? এই তামাক কোন গল্পে মানে আছে আর কি, কোন গল্পের মধ্যে তামাকের নাম পাওয়া গেছে? তুমি যদি জানো যে এটা অপরিচিতা গল্পের একটা কি বলে একটা উপকরণ, তো তাহলে অ্যান্সার করে দিতে পারতেছো ইজিলি, ঠিক আছে? তো এইরকম আর কি, এই গুড়গুড়ি হুকা এগুলো দিয়ে বলতে পারে যে এগুলো আসলে কোন গল্পের অংশ বা কোন গল্পে উপকরণগুলো পাওয়া যায়। তো তুমি যদি জানো যে এটা অপরিচিতা গল্পের, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু লুকায়িত চরিত্র আছে, যেমন ধরো গণেশ, অন্নপূর্ণা, গজানন, সরস্বতী, লক্ষ্মী। এগুলো লুকায়িত কেন বলছি? এই দেখো তোমার হচ্ছে কয়েকজন মিলে আর কি, হরিশ, তোমার বিনোদা, তারপর অনুপম, কল্যাণী, এরা কিন্তু মূলত ওখানে ছিল, মানে ঘটনাস্থলে উপস্থিত ছিল, ওদের সাথে ঘটনাগুলো ঘটছে। বাট ওদের হচ্ছে এই যে অনুপমকে আর কি, অনুপমকে মূলত এদের হচ্ছে সাথে করে তুলনা করা হয়েছে। বাট এরা তো মানুষ না, এরা হচ্ছে যে একটা কাল্পনিক একটা ইয়া। তো এই জন্য বলেছি যে লুকায়িত চরিত্র। তো এগুলো মনে রাখবা, ঠিক আছে? যে দিতে পারে গণেশ, অন্নপূর্ণা, গজানন, সরস্বতী, লক্ষ্মী, এগুলা কোন গল্পের লুকায়িত চরিত্র, তখন তুমি বলে দিতে পারবা যে অপরিচিতা গল্পের, ঠিক আছে? এরপরে আসো, যদি ফুল সম্পর্কে বলে অথবা প্রাণী সম্পর্কে বলে অথবা ঋতু সম্পর্কে বলে, তুমি যদি জানো যে হচ্ছে বসন্ত ঋতুর কথা উল্লেখ আছে এই অপরিচিতা গল্পে, তাহলে তুমি ইজিলি পারবা। আর যদি বলে প্রাণী সম্পর্কে, যদি ভ্রমর বলে অথবা হস্তি সম্পর্কে বলে, যেহেতু হস্তি নিয়ে তারা বিয়ে বাড়িতে রওনা হয়েছিল, তো এই ক্ষেত্রে তুমি ইজিলি পারবা যে এটা হচ্ছে অপরিচিত গল্পের একটা অংশ। এরকম যদি এই শিমুল, বকুল, পদ্ম, তারপর রজনীগন্ধা, তারপর যদি হচ্ছে ফলের নাম দিয়ে বলে যে মাকাল ফল, মাকাল ফল, ঠিক আছে? এই মাকাল ফল সম্পর্কে যদি তোমাকে বলে, তুমি সহজে আনসার করে দিতে পারবা যে মাকাল ফলকে হচ্ছে মাকাল ফলের সাথে অনুপমকে তুলনা করে বিদ্রুপ করা হয়েছে আর কি। তো এই জন্য হচ্ছে মাকাল ফলটা এখানে আমি লিখলাম, এটা তোমাকে অবশ্যই জানতে হবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরো দেওয়ার আছে, মানে আমি চেষ্টা করতেছি, তোমরা সাথে থাকো এবং ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। আমি এখানে কিছু লিখবো আর কি, মানে এগুলো হচ্ছে টাইপ করা হয়নি, এগুলো লিখতে হবে। এই যে বালাটা ছিল 1 নম্বরে, বিয়ে বাড়িতে যে বালাটা ছিল, বালা, এই বালার আকৃতি ছিল আর কি মকর মুখ, মকর মুখ, বুঝছো? তো বালার আকৃতি ছিল হচ্ছে মকর মুখ। এরপরে দ্বিতীয় কথা যদি আসি, এখানে হচ্ছে যে আরেকটা কথা এখানে লেখা আছে, প্রজাপতির সাথে প্রজাপতির
সাথে পঞ্চস্বরের আর কি, পঞ্চস্বরের বিরোধ নাই। ঠিক আছে, প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ নাই। এই প্রজাপতিটা হলো যে তোমার বিবাহের দেবতা এবং হচ্ছে পঞ্চস্বর হলো প্রেমের দেবতা, বুঝছো? তো প্রেম আর বিয়ে এই দুটা মূলত যোগসূত্র তো অবশ্যই আছে। তো এই জন্য হচ্ছে বলছে যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, বুঝছো? এই জিনিসটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। আর ওই যে সকল গহনাগুলা ছিল, গহনা যেগুলা ছিল ওগুলো ধরো যে ওই পিতামহীদের আমলের আর কি, পিতামহীদের আমলের আচ্ছা যাই হোক, এটা যেটা হলো গহনাগুলা ছিল পিতামহীদের আমলে, বুঝছো? মানে পুরনো গহনা আর কি, বাট খাঁটি আর কি, অনেক ভালো। আর কিছু প্রশ্ন আছে, সেগুলো হলো এই যে বরের হাট, এখানে যদি বলা হয় বরের হাট হচ্ছে মহার্ঘ, বুঝছো? যদি বলা হয় বরের হাট কেমন, তখন আনসার করবা বরের হাট হচ্ছে মহার্ঘ। তো মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলা আমি হচ্ছে এখানে হাইলাইট করছি এবং তোমাদের সাথে বিস্তারিত আলোচনাও করছি। এরপর যদি দু একটা থেকে থাকে তো তোমরা আসলে এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি যতটুকু পারছি চেষ্টা করছি যে পুরোপুরি একটা তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার। গল্পটা পড়ে আমি যতটুকু জানি বা বুঝি, আমার অ্যাডমিশনের সময় আমি যেগুলো পড়ছি এগুলাই যেভাবে পড়ছি এভাবেই তোমাদেরকে কোশ্চিন আমি এখানে তৈরি করছি এবং এভাবে তোমাদেরকে আমি বুঝাইছি। এখন তোমরা কতটুকু বুঝছো আমি জানি না, আশা করছি ভালোভাবে বুঝবা। আর লাস্টে আরেকটা প্রশ্ন, আমি এই যে ট্রেনে যখন করতেছিল আর কি, অনুপম যখন ছিল তখন কুলি কুলি বলে ডাকতেছিল, কুলি বলে ডাকতেছিল হচ্ছে অনুপম। ওদের কাছে অনেক জিনিসপত্র ছিল, তো এই জন্য মূলত অনুপম হচ্ছে কুলি কুলি বলে ডাকতেছিল। তো এই ছিল মোটামুটি কথাবার্তা। আই হোপ তোমাদের ভিডিওটা কাজে লাগবে অনেক, কারণ হলো অনেকের গল্প পড়ার সময় হয় না ওইভাবে, আর অ্যাডমিশন টাইমটা অনেক শর্টকাট, মানে অনেক সংক্ষিপ্ত আর কি। তো এই কারণে হচ্ছে যে তোমরা যদি এই টাইপের হচ্ছে ওয়ান শর্ট প্রশ্নগুলা যদি সলভ করো বা দেখো একবার করে, তাহলে তোমার মাথায় থাকবে। আর গল্প করতে গিয়ে দেখা গেল যে তুমি গল্প করছো বাট দাগাও নাই, মানে দাগ দাও নাই, তো ওই ক্ষেত্রে আর কি সমস্যা হবে। হ্যাঁ, দাগ না দিলে, হাইলাইট করা না থাকলে গল্প আসলে পুরোপুরি পড়ে মানে প্রশ্ন খুঁজে বের করা খুব একটা সহজ ব্যাপার না, বুঝছো? তো এই ছিল কথা। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।